আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি নিউ ইয়র্ক টাইম বেস্টসেলার একটি বই লিমিটলেস নিয়ে। বইটি লিখেছেন জিম কুইক। এটি একটি ব্যক্তিগত উন্নয়ন এবং মানসিক দক্ষতা বৃদ্ধির উপর আলোকপাত করে লেখা হয়েছে। বইটিতে আলোচনা করে হয়েছে কিভাবে একজন ব্যক্তি নিজের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে পারে, দ্রুত শিখতে পারে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সীমাহীন সাফল্য অর্জন করতে পারে। এই বইয়ের মূল বিষয়বস্তুটি এই ভিডিওতে আলোচনা করা হবে। আমরা জেনে যে জিম কুইক কে। উনি একজন ব্রেইন কোচ, মস্তিষ্ক দক্ষতা বিশেষজ্ঞ, লেখক এবং প্রেরণাদায়ক বক্তা। শৈশবে একটি গুরুতর মাথার আঘাতের কারণে তার শেখার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তাকে ধীরগতির শিক্ষার্থী হিসাবে সবাই চিনত। কিন্তু জিম নিজের উপর বিশ্বাস রেখে এবং শেখার অনন্য কৌশলগুলো অনুসরণ করে তার মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে তোলেন। আজ তিনি বিশ্বব্যাপী মানুষকে মেমোরি, শেখার গতি এবং মানসিক দক্ষতা বাড়ানোর কৌশল শেখান। তার লিমিটলেস বইটি ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে বিবেচনা করা হয়। তাহলে আমরা আলোচনার ভিতর ঢুকে যাই যে উনার বইতে উনি কোন বিশেষ বিশেষ বিষয়গুলো তুলে ধরেছেন। প্রথমেই উনি যেটা বলেছেন, বিশ্বাসের শক্তি। আমরা ইতিবাচক আমাদের মধ্যে ইতিবাচক বিশ্বাস যেমন আছে, নেতিবাচক বিশ্বাস আছে। এখানে উনি ইতিবাচক বিশ্বাসের কথা বলেছেন। কেন আমাদের চারিদিকে যদি নেতিবাচক সবকিছু দিয়ে আমাদের জীবন পূর্ণ থাকে, ঠিক সেই মুহূর্তে নেতিবাচক বিশ্বাস করাটাই যেখানে স্বাভাবিক, সেখানেও কি ইতিবাচক বিশ্বাস করাটা জরুরি? হ্যাঁ, ইতিবাচক বিশ্বাস, আপনি যে কোনো আপনার জীবনের পরিস্থিতিতে আপনি ইতিবাচক বিশ্বাসটা ধরে রাখবেন, কারণ এটা মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। আমরা যখন নেতিবাচক চিন্তা করি তখন আসলে আমরা মস্তিষ্কের কর্মক্ষমতা আমাদের মনের অজান্তে কমিয়ে ফেলি। তাই উনি এই বিষয়ে খুব জোর দিয়েছেন যে আমাদের জীবনের যে কোনো অবস্থায় আমরা যেন সবসময় ইতিবাচক বিশ্বাস সবসময় আমাদের ভিতর ধরে রাখি। এরপরে যিনি যিনি আহ, গুরুত্ব দিয়েছেন মস্তিষ্কের যত্ন। আমরা শরীরের যত্ন কম বেশি সবাই নেই, কিন্তু মস্তিষ্কের যে আলাদা করে যত্ন নেওয়া দরকার বা নেওয়া উচিত, বা মস্তিষ্কের যত্নের একটা আলাদা বিষয়বস্তু আছে, এটা অনেকেই হয়তো খুব বেশি গুরুত্ব আমরা দেই না। এই মস্তিষ্কের যত্ন আমরা তিন ভাবে নিতে পারি: সঠিক পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম। সঠিক পুষ্টি। আমরা কিন্তু শরীর ভালো রাখার জন্য খাবার খাই, কিন্তু কিছু খাবার আছে যেগুলো আমাদের মস্তিষ্কের জন্য ভালো। আমরা যদি একটু বুঝে আমাদের মস্তিষ্কের শরীরের জন্য পুষ্টিকর খাবার যেমন খাচ্ছি, তেমনি মস্তিষ্কের জন্য যদি আমরা সেই খাবারগুলো গ্রহণ করি, তাহলে আমাদের ব্রেইন অনেক বেশি কার্যকর থাকবে। যেমন আমরা অনেক সময় খুব চিনিযুক্ত সফট ড্রিঙ্কস খেয়ে ফেলি, জাঙ্ক ফুডগুলো খেয়ে ফেলি। এগুলো খাওয়ার পরে আমাদের খুব ভালো লাগে, কারণ মস্তিষ্ক আমাদেরকে ভালো লাগায়। কিন্তু একটু পরেই কি হয়, আমরা অবসাদে ভুগি, কারণ মস্তিষ্কের জন্য এই খাবারগুলো কখনোই পুষ্টিকর না, কখনোই ভালো না। পর্যাপ্ত ঘুম। আমরা পর্যাপ্ত ঘুম বলতে বুঝি যে অনেকক্ষণ ঘুমানো, বা 6 থেকে 8 ঘন্টা ঘুমানোকেই পর্যাপ্ত ঘুম বলি। কিন্তু যে কোনো সময় ঘুমালে সেটাকে আমরা পর্যাপ্ত বা ভালো ঘুম বলবো না। আমরা যদি রাত জাগি, সারাদিন ঘুমাই,
এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। রাতের ঘুম কখনো নষ্ট করতে নেই এবং চিকিৎসকরা বলে থাকেন যে এক রাতের ঘুম আপনার শরীরে প্রায় ১ বছরের অনিয়মের ক্ষতি করে দিতে সক্ষম। এবং এই রাত জাগার জন্য আমাদের কিছু কিছু ও রোগ আজকাল খুব বেশি হচ্ছে, যেমন ডায়াবেটিস, আহ, ওজন বৃদ্ধি, হাইপারটেনশন। এই জিনিসগুলো কিন্তু রাতে সঠিক সময়ে না ঘুমানোর সাথে অনেক বেশি রিলেটেড। নিয়মিত ব্যায়াম নিয়মিত ব্যায়াম ব্রেইনের কর্মক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। তাই ব্যায়াম শুধু শরীরের জন্য না, আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর জন্য ব্যায়াম করা জরুরি। আমরা এর পরের পয়েন্টে চলে যাই, সেটা হলো দ্রুত শেখার কৌশল। আপনি কোনো জিনিস যদি খুব দ্রুত না শিখতে পারেন, তাহলে একটা জিনিস শিখতে আপনার অনেক দিন সময় লেগে যাবে এবং আপনি পিছিয়ে যাবেন। তাহলে আমরা কিভাবে দ্রুত শিখবো? সবাই তো আমরা দ্রুত শিখতে পারি না। অনেকে খুব তাড়াতাড়ি শিখতে পারে আর অনেকে খুব ধীরে ধীরে শিখতে পারে। যারা তাড়াতাড়ি শিখতে পারে তাদের কি কোনো ম্যাজিক জানে? তারা কি কোনো জাদু জানে? না, তারা কিছু বিজ্ঞান জানে। আমরা, ধরুন আপনি ২টা পৃষ্ঠা পড়লেন, সেই বিষয়ের যে বিষয়ে আপনি পড়লেন, পড়ার পরে আপনি চিন্তা করবেন যে আমি এই যে ২ পৃষ্ঠা পড়লাম, এটাকে আমি কি ৫টা লাইনের মধ্যে আনতে পারবো কিনা। এরপরে চিন্তা করবেন যে এই ৫টা লাইনকে কি আমি একটা লাইন করতে পারবো। এটার মানে হলো আপনি বিষয়বস্তুকে সংক্ষেপ করছেন। যখন আপনি সংক্ষেপ করছেন, তখন কিন্তু আপনি আপনার ব্রেনের ভিতর যে একটু আগে যে তথ্যগুলো গিয়েছে সেগুলোকে আপনি অ্যানালাইসিস করছেন এবং করার ফলে আপনি একটা নতুন ইনফরমেশন ব্রেনকে দিচ্ছেন। যখন আপনি এই কাজগুলো করছেন, তখন আমাদের মস্তিষ্কের অনেকগুলো এরিয়া একসাথে কাজ করে। ফলে আপনি দ্রুত মস্তিষ্কের বিভিন্ন জায়গায় আপনার এই তথ্যটা রাখতে পারছেন। বিভিন্ন মেমোরি সেন্টার যেটা ব্রেইনে আছে সেখানে রাখতে পারছেন এবং সম্ভাবনা ভবিষ্যতে আপনি এটা আবার মনে করতে পারবেন। আপনি চেষ্টা করুন আপনি যে বিষয়টা নিয়ে পড়েছেন সেই বিষয়টা নিয়ে একটা গল্প বলতে পারেন কিনা, একটা গল্প লিখতে পারেন কিনা। আমি বললাম একবার বলা, আরেকবার লেখা। যখন আপনি বলছেন তখন আপনার মস্তিষ্কের বিভিন্ন জায়গা কার্যকর হবে, আর যখন আপনি লিখবেন তখন মস্তিষ্কের একটি আলাদা জায়গা কার্যকর হবে। মোট কথা, আপনি শেখার সময় আপনি মস্তিষ্কের যতগুলো অংশকে আপনি কার্যকর করতে পারবেন, যতগুলো এরিয়াকে, যতগুলো মস্তিষ্কের সেন্টার বলে থাকি আমরা, সেগুলোকে কাজে লাগাতে পারবেন, ততই কিন্তু আপনার জিনিসটা ভবিষ্যতে মনে রাখার এবং এই নতুন শেখা বিষয়বস্তুটাকে নিয়ে বিভিন্নভাবে আপনি কোনো সমস্যার সমাধান করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। ইংলিশে এই জিনিসটাকে বলা হয় মাইন্ড ম্যাপিং। আরেকটা জিনিসকে আপনাকে অর্জন করতে হবে, দ্রুত পড়ার কৌশল। আপনি যদি দ্রুত না পড়তে পারেন, তাহলে আপনার কোনো কিছু শিখতে অনেক বেশি সময় লাগবে। তাহলে দ্রুত পড়ার কোনো কি পদ্ধতি আছে? হ্যাঁ, আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে কিছু কিছু মানুষ আছে যে দ্রুত পড়তে পারে, আর কিছু কিছু মানুষ কখনোই দ্রুত পড়তে পারে না। তাহলে কেন আমরা আস্তে পড়ি? আমরা যখন আস্তে পড়ি, যারা আস্তে পড়ে তারা আসলে মনে মনে নিঃশব্দে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করে পড়ে। এটা আপনাকে খুব খেয়াল করে বাদ দিতে হবে। প্রথম দিকে আপনি পারবেন না, বারবার আপনি আবার শব্দ করে পড়া শুরু করবেন। আপনি চোখ দিয়ে পড়া শিখবেন, শুরু করবেন। এবং আমরা যখন প্রত্যেকটা লাইন পড়ি, সেই লাইনের মধ্যে কিছু ওয়ার্ড আছে, কিছু শব্দ আছে, সেগুলাই পুরা সেন্টেন্সটা বোঝার জন্য যথেষ্ট। যারা দ্রুত পড়ে তারা আসলে পুরো
বাক্যটা কখনোই পড়ে না, তারা শব্দগুলো পড়ে, মেইন শব্দগুলো পড়ে এবং সেখান থেকেই তারা মানেটা বোঝার চেষ্টা করে। এছাড়া আরেকটা টেকনিক হলো, আপনি যখন কোনো বই পড়া শুরু করবেন তার আগেই বইটা একটু উল্টে পাল্টে নেবেন। বইটার মেইন হেডিং আপনি একটু দেখে নেবেন। এর ফলে আগেই আপনার মাথায় কিছু জিনিস সেট হয়ে থাকবে। যখন আপনি বইটা পড়া শুরু করবেন তখন আপনাকে এটা দ্রুত পড়াতে সাহায্য করবে। মনোযোগ বৃদ্ধি। আমাদের বর্তমান সময়ে কোনো কিছু শেখাটা খুব কঠিন, কারণ আমাদের মনোযোগটা সবসময় আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে যায়, মোবাইলে চলে যায়। সেজন্য একটা টার্ম আজকাল ইউজ করা হয়, ডিজিটাল ডিটক্স। ডিটক্স মানে আপনি কিছু সময়ের জন্য আপনার এই স্মার্টফোনটি আপনার থেকে দূরে রাখবেন, বিশেষ করে যখন আপনি কোনো কিছু শেখার সিদ্ধান্ত নিয়েছেন। এবং শেখার জন্য আপনাকে কোনো না কোনো বিভিন্ন ধরনের স্টাডি টেকনিক আছে, লার্নিং টেকনিক আছে, সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে। তার মধ্যে খুব জনপ্রিয় একটা টেকনিক আছে, যেখানে আধা ঘন্টাকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথম 25 মিনিট আপনি পড়ালেখা করবেন এবং 5 মিনিট আপনি রেস্ট নেবেন। এই রেস্টের সময় আপনি মোবাইল ফোন ইউজ করবেন না, আপনি কোনো কিছু পড়ার চেষ্টা করবেন না, আহ, বা আপনার ব্রেইন কাজে লাগে এরকম কোনো জিনিস করবেন না। আপনি একটু চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকলেন, 5 মিনিটের জন্য একটু হেঁটে আসলেন, একটু পানি খেলেন, এই কাজগুলো করবেন। এরপরে আবার আধা ঘন্টার একটা স্টেপ নেবেন। এ ধরনের অনেক ধরনের পদ্ধতি আছে, যে কোনো একটা পদ্ধতি যেটা আপনার জন্য কার্যকর বলে মনে হয় সেরকম একটা পদ্ধতি গ্রহণ করে আপনাকে কাজটা করতে হবে। আমরা পানি খেতে ভুলে যাই, প্রচুর পানি খেতে হবে। এটা কিন্তু ব্রেইনের জন্য খুব বেশি জরুরি। আমরা যখন কোনো কিছু শিখি, যখন আমরা দেখে শিখি তখন আমরা আসলে মস্তিষ্কের পিছন দিয়ে শিখি, এবং এই দেখা রিলেটেড যে মেমোরিগুলো সেগুলো এই ভিজুয়াল সেন্টারের কাছাকাছি থাকে। আমরা যখন কোনো কিছু স্পর্শ করে শেখার চেষ্টা করি তখন আমাদের এই জায়গায় সেই ইনফরমেশনগুলো জমা হয়। এরকম ব্রেইনের বিভিন্ন জায়গাতে মেমোরি সেন্টার আছে। এই মেমোরি সেন্টারগুলো যত আমরা আম, আমাদের লার্নিং এ ইনভলভ করব, তত কিন্তু আমরা দ্রুত শিখতে পারবো। সেজন্য বলে, অনেকেই বলেন যে আমরা যখন পড়ি তখন আমাদেরকে চিন্তা করতে হবে, তখন আমাদের দেখতে হবে, মাঝে মাঝে শুনতে হবে এবং লিখতে হবে। এটার মানে হলো যখন প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আমরা আলাদা আলাদা মেমোরি সেন্টারকে কাজে লাগাচ্ছি। এখন আপনি কোনো কিছুই শিখতে পারবেন না একটা জিনিস ছাড়া। কোন জিনিসটা না থাকলে আপনি কোনো কিছু শিখতে পারবেন না? শেখার জন্য আপনার উদ্দেশ্য, আপনি কেন শিখতে চাচ্ছেন। আপনি মেনেই নিয়েছেন যে আমি কোনো কিছু শিখতে পারি না, বা আমি এই পর্যন্ত এতটুকু শিখেছি, আর কোনো কিছু শেখা আমার সম্ভব না। এই ধরনের একটা মানসিকতা নিয়ে যদি আপনি হাঁটা চলা শোয়া বসা করেন, তাহলে আপনি আসলেও কিছু শিখতে পারবেন না। আপনার প্রথম প্রেরণা হলো আমাকে শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ আমার যে ভাবমূর্তি আমার নিজের কাছে আছে অথবা অন্যর কাছে আছে, আমি তা থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। এটা আমার প্রথম উদ্দেশ্য। যখন আপনার এই উদ্দেশ্যটা আপনি পেলেন, তখন আপনাকে ছোট ছোট লক্ষ্য ভাগ করতে হবে, যে ঠিক এই জায়গাটায় আমি যদি শিখি, এই জিনিসটা শিখি, সম্ভবত আমি আমাকে পরিবর্তন করতে পারবো। আমাদের প্রত্যেকেরই একটা আত্মপরিচয় থাকে আমাদের নিজেদের কাছে, এবং আমাদের আশেপাশের যে মানুষগুলা থাকে তারাও কিন্তু আমাদেরকে মূল্যায়ন করেন।
মূল্যায়ন করেন, আমাদেরকে এটা দিয়ে দেন এবং আমরা সেটা আমাদের মাথায় নিয়ে ঘোরাফেরা করি। আমরা কখনো একবার ক্রস চেক করি না যে তারা যেটা বলেছে সেটা ঠিক নাকি ঠিক না। আমার যে বিশ্বাস আমাকে নিয়ে সেটা কি ঠিক নাকি আমি নিজেকে পরিবর্তন করতে পারি। এখানে যে আহ, মহিলার ছবি দেখতে পাচ্ছেন ওনার নাম হলো নিসা নিকোলস। ওনাকে ওনার ক্লাস টিচার বলেছিলেন যে কখনোই সে পাবলিক স্পিকার হতে পারবে না, কখনোই সে কোনো মানুষের কাছে সামনে কোনো বক্তৃতা দিতে পারবে না। তার শেখার আহ, তার ডিসলেক্সিয়া ছিল। ডিসলেক্সিয়া হলো যারা শিখতে পারেন না, শিখাতে সমস্যা থাকে, এবং এই মহিলাকে বলা হয়েছিল যে সে কখনোই কোনো পাবলিক স্পিচ দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন না। এই মহিলার এই ভিডিওটা আপনারা ইউটিউবে দেখে নিন, যেখানে 3 মিলিয়ন বেশি ভিউ তার আছে। সো আমাদের কিন্তু প্রতিনিয়ত আমরা সবসময় মানুষকে চ্যালেঞ্জ করি। আসলে কখনো মানুষকে চ্যালেঞ্জ করা উচিত না, কারণ আপনার সামনে অনেক মানুষ আছে। আপনি যেই মানুষটাকে চ্যালেঞ্জ করছেন তার সামনে আরেকজন মানুষ আছে, তার সামনে তার চেয়ে বড় আরেকটা মানুষ আছে। আপনি কাকে চ্যালেঞ্জ করবেন, কতজনকে চ্যালেঞ্জ করবেন? আপনি চ্যালেঞ্জ করুন নিজেকে। এটাই এই বইতে বারবার বলা হয়েছে যে নিজের আইডেন্টি, নিজের পরিচয়কে চ্যালেঞ্জ করুন। নিজের মূল্যবোধ এবং আগ্রহ সম্পর্কে জানুন। আমরা যতটা মানুষের দিকে আম, আগ্রহী, আমরা নিজের প্রতি আগ্রহী না। আমরা মানুষের প্রতি খুব বেশি উম, আগ্রহী। কোন মানুষের মূল্যবোধ কিরকম, কোন মানুষের আগ্রহ কিরকম, সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি। আমরা তা না করে যদি নিজের দিকে চিন্তা করতাম যে আমি কি পছন্দ করি, কোন জিনিসটায় আমি ভালো, কোন জিনিসটায় আমার আরো ভালো হওয়া উচিত, তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব। আমাদের শেখায় আম, কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই। এআই মানুষকে প্রতিস্থাপন করবে না, কিন্তু যদি আপনি এটা ব্যবহার না করেন তাহলে যারা এআই ব্যবহার করে তারা আপনাকে প্রতিস্থাপন করবেন। ইংরেজিতে বললে এআই উইল নট রিপ্লেস ইউ, পিপল ইউজিং এআই রিপ্লেস ইউ। কেন কৃত্রিম বুদ্ধিমত্তার কথা এখানে আসলো? আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগাই এমন কিছু কাজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে করিয়ে নিতে পারি যেটা একটা মানুষের করতে অনেক বেশি সময় লাগে। মানুষ তৈরি হয়েছে কোনো কিছু সৃষ্টি করার জন্য, এই কেরানির কাজ বা গদবাঁধা কাজ করার জন্য না। এই গদবাঁধা কাজগুলো আমরা অনেকটাই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে করিয়ে ফেলতে পারি। এখানে কিছু কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপস গুলো দেওয়া হলো। আম- কোনো না কোনো অ্যাপস কিন্তু আপনাদের ইউজ করা উচিত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চ্যাট জিপিটি, যেটা খুব বেশি ইউজ হয়, এবং এটা আপনি জাস্ট একটা আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি খুলে ফেলতে পারবেন। আম, এটার পেইড ভার্সনও আছে, কিন্তু যেটা আছে, ফ্রি ভার্সন আছে, সেটা দিয়েও আপনার কাজ চলে যাবে। পার্সপ্লেক্সিটি একটা খুব সুন্দর এআই, যেটা স্টুডেন্টদের জন্য খুব কাজে লাগে, কারণ এখানে আপনি বইয়ের রেফারেন্স সহ পাবেন। চ্যাট জিপিটিতে সাধারণত আপনাকে জিজ্ঞেস করতে হবে যে এই ইনফরমেশনটা কোন বই থেকে দিয়েছো, কিন্তু আপনি পার্সপ্লেক্সিটিতে আপনাকে রেফারেন্স সহ দিয়ে দিবে। ইভেন এই রিলেটেড কোনো ভিডিও, কোন ভিডিওটা দেখলে আপনার উপকার হবে, কোন ছবিটা দেখলে উপকার হবে, সেটাও আপনাকে দিয়ে দেবে। ডেল দিয়ে আপনি আপনার মনের মতো ছবি তৈরি করে ফেলতে পারবেন। এই ধরনের নোশন, এটা দিয়ে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবেন এবং এটা মোবাইলে থাকবে। যে কোনো সময় আপনার মাথায় যদি কোনো আইডিয়া থাকে সেটা আপনি এখানে ঢুকিয়ে রাখতে পারবেন, ছবি ঢুকিয়ে রাখতে পারবেন। এটা ডেইলি লাইফ প্ল্যানারের হিসাবে কাজ করে, খুবই ভালো। আমি ইউজ করছি এবং খুব ভালো ফল পাচ্ছি।
তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটা উপকারী লেগেছে, আপনারা শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।